মোথাবাড়িতে গতকাল থেকে যা হচ্ছে তা এই রাজ্যের মেনস্ট্রিম মিডিয়া না দেখালেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে মোটামুটি আপনারা জেনে গেছেন। কিন্তু মোথাবাড়ি নিয়ে যেভাবে শুভেন্দু সুকান্ত ঝাঁপিয়ে পড়েছেন এবং এবং সব থেকে বড় কথা অমিত শাহজি যেভাবে কুইকলি অ্যাক্ট করেছেন, তাতে একটা কথাই স্পষ্ট হয়ে যাচ্ছে, এই রাজ্যে যে নির্বাচনের আগে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠছে এই রাজ্যের জনতার তরফ থেকে, সেই দিকে কি এক ধাপ এগিয়ে গেল? সেই ইঙ্গিতটাই কি অমিত শাহজি পুরোপুরি স্পষ্ট করে দিলেন? দেখুন, গতকাল মোথাবাড়িতে যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, শুভেন্দুবাবুও বলছেন, সেটা হচ্ছে যে পরিকল্পিতভাবে হিন্দুদের উপর সেখানে অত্যাচার করা হচ্ছে, এমন অভিযোগটা উঠছে। কেন উঠছে? তার কারণ হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আপনারা জানেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের এখন একটা পবিত্র মাস চলছে, যেটা প্রায় শেষের দিকে চলে এসছে, এবং সেই অবস্থায় তাদের কিছু প্রার্থনা, ধর্মীয় প্রার্থনা করতে হয়, এবং সেটার বিশেষ বিশেষ সময় আছে। তো সেই বিশেষ সময়ে নাকি সেই আশেপাশে হিন্দু ধর্মের কিছু ছেলেপিলে গিয়ে রাম পুজোর নাম করে সেখানে বাজি ফাটিয়েছিল, আবির ছুঁড়েছিল, এমন অভিযোগ করা হয়। এবং সেইখানে যতগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলোকে ভাঙচুর করা হয়, এবং এবং সেখানকার যে দোকানপাট ছিল, বেছে বেছে হিন্দুদের দোকান সেখানে ভেঙে দেওয়া হয়, এমন অভিযোগটা উঠছে। এবং তার থেকেও মারাত্মক কথা যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে যে এই জায়গায় পুলিশ সেখানে ছিল, কিন্তু পুলিশ যারা এরকম গুন্ডামি করছে, যারা প্রকাশ্যে নিজেদের মুখ দেখাচ্ছে, একদম দাগ দিচ্ছে নির্দিষ্ট এই সময়ে এসো, আমরা এখানে একটা হিন্দুকেও থাকতে দেবো না, হিন্দু শূন্য করে দেবো এলাকা, বা হিন্দুদের যে প্রিয় স্লোগান রয়েছে জয় শ্রীরাম, সেটা খুব অশ্লীল ভাষায় কুৎসিত ইঙ্গিত করা হচ্ছে, পুলিশ সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলমেট পরে দেখছে। এই তাণ্ডব বাহিনীকে সামান্যতম কিছু তারা করছে না, এবং এই জন্যই যারা তাণ্ডব করছে তারা প্রকাশ্যে ভিডিওতে নিজের মুখ দেখিয়ে বলছে যে আমাদের পুলিশ টাচও করতে পারবে না, গুলি করা তো অনেক দূরের কথা। ফলে সেখানে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, এবং অবভিয়াসলি হিন্দু যারা রয়েছেন তারা সেখানে আতঙ্ক রয়েছে। এবং সব থেকে মজার কথা, যারা এই রাজ্যে সেকুলারিজম নিয়ে কথা বলেন, এই মোথাবাড়িতে কিন্তু বলেনি যে ওরে ওই লোকটা তৃণমূল করে কিন্তু হিন্দু, ওর গায়ে হাত দিস না, ওই লোকটা সিপিএম করে ও হিন্দু, তাই ওর গায়ে হাত দিস না কেননা ও ইন্ডি জোটের শরিক, এরকম কথা কিন্তু বলেনি। যারা এই কথাগুলো বলছেন তারা বলছেন যে হিন্দু শূন্য করে দিতে হবে, মানে হিন্দু হওয়াটাই অপরাধ। এরকম জঘন্যতম কাজ যারা করছে তাদের চরমতম শাস্তি হওয়ার দরকার রয়েছে। এবার আপনারা অনেকেই বলছেন যে এই নিয়ে আপনারা কথা বলছেন না, বা মেন স্ট্রিম মিডিয়া কেন চুপ করে রয়েছে, ন্যাশনাল মিডিয়া এগুলো নিয়ে খবর হয়ে যাচ্ছে। দেখুন, এই রাজ্যে পুলিশ প্রশাসন কিরকম নির্লজ্জ চটিচাটা দলদাস হিসেবে কাজ করে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। এদের এই রকম যখন শান্তির ছেলেরা এসে দাঙ্গা করে যায়, এরকম করে এসে বলে হিন্দু শূন্য করে দেবো, হিন্দুদের স্লোগান নিয়ে তারা কুৎসিত অশ্লীল কথা বলে, তখন এরা চুপ করে বসে থাকে। কিন্তু এই নিয়ে কোনো খবর করলে কি পরিমাণ যে হেনস্থা হবে, দেখুন, হেনস্থা বা পুলিশে ঝামেলা বা জেলে যাওয়া এইসবের ভয় কেউ করে না, কিন্তু মুশকিল যেটা হয় যে পরিবার পরিজনের উপরও ছ্যাঁচড়ামিটা যে পর্যায়ে এই চটিচাটা পুলিশ নিয়ে যায়, সেইটা কার্যত সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে যায়। ফলে যারা আক্রান্ত হয়েছেন তারা জানেন যে এই খবরগুলো সামনে নিয়ে আসা কতখানি কঠিন। কিন্তু আজকে যখন বিজেপির তরফ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, কৌস্তব বাগচি, বা এই ধরনের যারা রাষ্ট্রবাদী আইনজীবী রয়েছেন, তারা যখন মহামান্য কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং সেখানে যখন এই নিয়ে কথা হচ্ছে, তখন সেটা অবভিয়াসলি চাপে পড়ে মিডিয়াকে সামনে নিয়ে আসতে হয়েছে। এবার যে জায়গাটা মূলত বলছিলাম, যে মিডিয়া একদিকে দেখাতে পারছে না, পুলিশ কার্যত নিষ্ক্রিয় রয়েছে, তাণ্ডব চলছে, এবং সেই জায়গায় হুঙ্কার দেওয়া হচ্ছে, একদম নিজের ছবি দেখিয়ে ফোন নাম্বার দিয়ে নির্দিষ্ট সময় বলে দেওয়া হচ্ছে যে এই জায়গায় সবাই একত্রিত হও, এবং আমরা এখানে দেখে নেব, হিন্দুদের দেখে নেব। কিন্তু যেটা পরবর্তীকালে জানা যাচ্ছে যে এই ধরনের বোমা ফাটানোর কোনো ঘটনাই ঘটেনি, এরকম কোনো আবির ছোড়ার ঘটনাই ঘটেনি। এবং সেটা কে বলছেন? তৃণমূলের ওখানকার নেতাই বলছেন, এবং তিনি সংখ্যালঘু নেতা, তিনি জনপ্রতিনিধি, তিনি নিজে বলছেন যে এই ধরনের কোনো কথা ঘটেনি। অর্থাৎ এই যে গুজবটা ছড়ানো হয়েছিল সেটা পরিকল্পিতভাবে। এবার সেই জায়গা থেকে বেছে বেছে কেন হিন্দুদের দোকানের উপর এরকম আক্রমণ হলো, এই সাহসটা পেল কি করে?
এই যখন পরিস্থিতি, পুলিশ যখন নিষ্ক্রিয় রয়েছে, তখন শুভেন্দুবাবু যেটা কালকে করেন, তিনি এই রাজ্যের মাননীয় রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এই যে পরিস্থিতি রয়েছে, যার অভিভাবক হিসেবে এই জায়গাটা সামলানোর কথা, তিনি তো দেশেই নেই, তিনি তো এখন লন্ডনে গেছেন। সেখানে উল্টো দিকে, সামনে দিকে, পিছন দিকে, অনেক দিকে হাঁটাহাঁটি তিনি করছেন, ওখানে গিয়ে অনেক ঢপের চপ ভাজছেন। সুতরাং এই রাজ্যের যে এই অবস্থা রয়েছে, সেখানে অভিভাবক হিসেবে আপনি কিছু একটা করুন। একদিকে যেরকম রাজ্যপালকে জানানো হচ্ছে, তার পাশাপাশি অমিত শাহজিকে, স্বরাষ্ট্রমন্ত্রকে, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা কিন্তু পুরো ব্যাপারটা ইনফর্ম করেছেন যে এই রকম একটা ঘটনা ঘটছে এবং হিন্দু শূন্য করার এলাকা, হিন্দু শূন্য করার ডাক দেওয়া হচ্ছে। এবং এই কথা পাওয়ার পর দেখুন, এখানে একটা খুব অদ্ভুত রকমের জিনিস আছে, সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। এই ধরনের পরিস্থিতি হয়ে গেছে, কেন্দ্র কিন্তু চাইলেই অ্যাক্ট করতে পারবে না, কেননা ওই ফেডারেল স্ট্রাকচারের দোহাই দিয়ে এই যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এইটা রাজ্যের সীমানার মধ্যে পড়ে। সুতরাং রাজ্যই যা করার করবে, কেন্দ্র এখানে করতে পারবে না। করতে গেলে তাদেরকে 355 বা 356 জারি করতে হবে, আর সেটা করতে গেলে যে পলিটিক্যাল জায়গাটা যাবে, অনেক কিছু অসুবিধার জায়গা রয়েছে সেখানে। তো যাই হোক, এইখানে একটা সুবিধা ছিল যে মালদা যে জায়গাটা রয়েছে, মালদা ডিস্ট্রিক্টটাই যদি দেখেন, সেটা বাংলাদেশ বর্ডারের খুব কাছে, বাংলাদেশ বর্ডারের উপরেই রয়েছে এবং মোতাবাড়ি এলাকাটাও সেখানের মধ্যে পড়ছে। এখন অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর যেটা একটা আইন তিনি লোকসভায়, রাজ্যসভায় পাশ করিয়ে নিয়েছেন, সেটা হচ্ছে যে বিএসএফ তাদের যে জায়গাটা রয়েছে, তারা কিন্তু আগের থেকে অনেক বেশি জায়গা তারা দেখতে পারে এবং সেটা সেই জায়গাটা যাতে ঠান্ডা থাকে। এবার পুলিশ যেখানে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে এবং এই ধরনের ধর্মীয় একটা একটা জায়গা তৈরি করে তাণ্ডব চালানো হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছেন, সেই জায়গাটায় যদি গন্ডগোল বাড়ে, সেটা কিন্তু বিএসএফ এর কাজেও এফেক্ট করবে। কেননা উল্টো দিকে রয়েছে বাংলাদেশ, সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে সেটা নতুন করে বলার মতো জায়গা নেই। ফলে এই জায়গাটায় বিএসএফকে যথেষ্ট মাথা ঘামাতে হচ্ছে। সেখানে যদি নিজেদের দেশের মধ্যেই এরকম ঝামেলার পরিস্থিতি হয়, তাদের কিন্তু সেই কাজটা আরও টাফ হয়ে যাবে। ফলে বিএসএফ যেটা করেছে, খুব সিনসিয়ারলি কাজ করেছে এবং অবভিয়াসলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ আসার পরেই তারা কিন্তু ওই এলাকায় টহল দিতে শুরু করেছে। এবার যে মুহূর্তে বিএসএফ উর্দিপুরে ওই এলাকায় টহল দিচ্ছে, যে শান্তি বাহিনী এই অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল, তাদের তখন টেটিয়া হলুদ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে এবার এখানে যদি বেশি বাড়াবাড়ি কিছু করা হয়, তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে, কেননা বিএসএফ তখন কিন্তু অন্য কিছু শুনবে না। পরিস্থিতি সামাল রাখার জন্য যা যা করার আছে তারা করবে এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যখন তাদের কাছে নির্দেশ চলে এসছে, এই জায়গায় কিন্তু তারা সেইভাবেই অ্যাক্ট করবে। পুলিশ যদি কাজ না করে, পুলিশকে ঘাড় ধরে কাজ করানোর চেষ্টা করা হবে। এবং এই যে অমিত শাহজি কুইকলি অ্যাক্ট করলেন, এটা কিন্তু খুব রেলিভেন্ট হিসেবে দেখা দিচ্ছে। এবং বিএসএফ সেখানে এইভাবে টহল দেওয়ার পরই যেটা মনে করা হচ্ছিল, রাত্রের দিকে পরিস্থিতি আরও গুরুতর হয়ে যেতে পারে, কেননা যারা এই ধরনের অশান্তি ছড়াচ্ছিল, তারা কিন্তু পরিষ্কার সেই রাত্রে আরও অশান্তি পাকানোর হুঙ্কার ছাড়ছিল। কিন্তু বিএসএফ টহল দেওয়ার পরে তারা কিন্তু সেই সাহসটা আর করে উঠতে পারেনি। রাত্রের যে প্রবলেমটা ছিল, সেটা বহুলাংশে কমে গেছে এবং বলতে গেলে আর কোনো রকম কোনো সেরকম বড় ঝামেলাই নাকি হয়নি, যেটুকুনি স্থানীয় সূত্রে পাওয়া যাচ্ছে। কিন্তু সব খবর পাওয়া যাচ্ছে না, তার একটাই কারণ, আগে যেটা 144 ধারা ছিল, সেটাই এখন বোধহয় 163 হয়ে গেছে, সেটাই ওখানে ইমপ্লিমেন্ট করে দেওয়া হচ্ছে। ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ওখানে চাইলেও কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না, ওখানকার কারেন্ট ফুটেজটা পাওয়া যাচ্ছে না, কারেন্ট ছবিটা ওখান থেকে জানা যাচ্ছে না। কিন্তু যেটুকুনি বিভিন্ন সোর্স ভায়া হয়ে আমাদের কাছে খবর আসছে, রাত্রের দিকে কিন্তু আর কোনো গন্ডগোল হয়নি। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করছিলেন যে রাত্রেও গন্ডগোল হয়েছে এবং সেখানে ভিডিও ছবি দিচ্ছিলেন, কিন্তু একটা কথা বলে রাখি, সেগুলো বাংলাদেশের ভিডিও, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেগুলো বাংলাদেশের ভিডিও। এবং আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও একটা টুইট দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশের এরকম কিছু ভিডিও, রাত্রের ভিডিও, সেখানে যে গন্ডগোল হয়েছিল সেগুলো দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ফেক। আবারও বলছি, এটা খুব সেন্সিটিভ জায়গা, যারা এই কাজটা করছেন সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এটা করবেন না। অবভিয়াসলি এই যে ঘটনা ঘটছে, এই ঘটনার প্রতিবাদের জায়গা আছে, প্রতিবাদের ভাষা আছে, কিন্তু সেটা অন্যরকম হওয়া উচিত। এখানে এমন কিছু অবিবেচকের মতো কাজ করবেন না, যেখানে এই অগ্নিগর্ভ পরিস্থিতি আরও বাড়তে পারে। এবং সেখানে একটা কথা মাথায় রাখবেন, যদি মানুষ মরে, সেখানে কিন্তু তার দায় কোথাও গিয়ে এই ফেক পোস্টগুলো থেকে যায়। সুতরাং এই কাজগুলো করবেন না, এটা খুব ক্রিটিক্যাল জাংচার, একটা মানুষের জীবন নিয়ে প্রশ্নচিহ্ন চলে আসতে পারে। সুতরাং এই ধরনের কাজ করবেন না। অবভিয়াসলি এই জায়গাটা একটা দেখার বিষয় রয়েছে। এবং আদালতেও আজকে যে জিনিসটা হয়েছে, আদালতের যখনই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আদালত স্পষ্টভাবে কিভাবে কি পরিস্থিতি হ্যান্ডেল করা হচ্ছে, এসপি রিপোর্ট, ডিএমএ রিপোর্ট, এই সমস্ত কিছু আদালতের তরফ থেকেও চাওয়া হয়েছে। অর্থাৎ আদালতের নজরদারিতে এই ঘটনা আছে। কিন্তু যে ঘটনাটা বলে আমি শুরু করলাম, সেই জায়গাটাই আমি ফেরত আসছি, যে দেখুন, শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছেন,
সেটা কিন্তু একদম খাপে খাপ হয়ে যাচ্ছে। বেলডাঙ্গা বলুন, অন্যান্য জায়গা বলুন এবং এই সর্বশেষ শেষ সংযোজন মোথাবাড়ি, প্রত্যেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই ধর্মীয় উস্কানিমূলক জায়গাগুলো হচ্ছে এবং সেটা একটা বিশেষ সম্প্রদায়ের জায়গা থেকে আসছে এবং তারা পরিষ্কারভাবে বলে দিচ্ছে, যারা এই হাঙ্গামাগুলো করছে, যারা এই অশান্তিগুলো পাকাচ্ছে, তারা কিন্তু কনফিডেন্টলি বলে দিচ্ছে যে পুলিশ তাদের কিচ্ছু করতে পারবে না এবং তারা রাজ্যের শাসক দলের দিকেই ইঙ্গিত করছে যে সেই শাসক দলের সমর্থন তাদের দিকে আছে। এবং আমার মনে হয় না কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ এরকম কাজ করতে পারে, এরকম জায়গাকে সমর্থন করতে পারে। কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন শাসক দলের নাম জড়িয়েও যাচ্ছে, তখন তখন শাসক দলের অ্যাকশনটা কোথায়? প্রশাসনের অ্যাকশনটা কোথায়? এই কাজ করার সাহসটা পাচ্ছে কি করে কেউ? বেলডাঙ্গা ঘটাচ্ছে, মোথাবাড়ি ঘটাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ঘটনা ঘটছে এবং সেখানে প্রত্যেকবার আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। মানুষ অনেকটা সচেতন আছে এবং যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু পাল্টা প্রতি আক্রমণে যাচ্ছেন না, যেই জন্য এই আগুনটা কিন্তু খুব বেশি ছড়াচ্ছে না। কিন্তু কোথাও গিয়ে যদি সেই সেই বারুদে একটা অগ্নিসংযোগ ঘটে যায়, পরিস্থিতি কিন্তু ধুন্ধুমার হয়ে যেতে পারে। এবং শুভেন্দু অধিকারী যে জায়গাটা আজকে বললেন যে দেখুন, পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার মতো, এবং যদি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন নয়, এই প্রশ্নটা আজকে তিনি তুলে দিয়েছেন এবং সেটা কিন্তু খুব রেলিভেন্ট। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে নিশান্ত ভরদ্বাজের একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, যিনি পশ্চিমবঙ্গ নিয়ে জ্যোতিষ চর্চা করে তার ভবিষ্যৎবাণী বলেছিলেন। সেখানে কিন্তু তিনি একটা কথার ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর সনাতনীদের রক্ত ঝরবে এবং অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ফেল করবে। একটা হাই চান্স আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এবার এই যে জ্যোতিষ চর্চার ভবিষ্যৎবাণী, সেটা মিলবে কি মিলবে না সেটার জন্য আমাদের সেই সময়টা অবধি অপেক্ষা করতে হবে। ততদিন অবধি আমরা কিন্তু কিছু বলতে পারবো না, কেননা সেই জন্যই তো সেটা ভবিষ্যৎবাণী। কিন্তু তিনি যে ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন রক্ত ঝরার, সেটা তার জ্যোতিষ চর্চা থেকেই হোক বা তিনি কোনো সোর্স থেকে জেনেই বলে থাকুক না কেন, সেই ছবিটা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এবং সেখানেই নিশান্ত ভরদ্বাজি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটা হচ্ছে গ্রহ নক্ষত্রের যে পজিশন চেঞ্জ হচ্ছে, সেই পজিশন চেঞ্জ হওয়া অনুযায়ী নরেন্দ্র মোদীর মেন্টালিটি, তার যে ধৈর্যের জায়গাটা, সেটারও কিন্তু গতি প্রকৃতি অনেকটা চেঞ্জ হচ্ছে। এবং একটা সময় তিনি একটু হলেও কোথাও গিয়ে হেজিটেট করতেন এই ধরনের কড়া সিদ্ধান্ত নেওয়ার জন্য, এটা তার দোষ নয়, এটা ওই গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য। সেই সেই দশাটা কিন্তু কাটছে এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যে মণিপুরে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পেরেছেন। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই জায়গাটা যাবে। যাবে কি যাবে না সেই জায়গাটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে যেভাবে ঘটনাগুলো ঘটছে এবং যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে, আক্রান্ত হচ্ছে এবং রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেটা কিন্তু বারবার ফেল করছে। যদি রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন সত্যিই করা হতো যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে সেখানে ধর্ম, রাজনৈতিক রং কিচ্ছু দেখা হবে না, কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে, তাহলে আমার মনে হয় না এইভাবে সংঘবদ্ধভাবে প্ল্যান মাফিক কেউ কোনো দাঙ্গা হাঙ্গামা করতে পারত। রাজ্য কিন্তু সেই জায়গাটা ফেল করছে এবং এই রিপোর্টগুলো কিন্তু সবগুলোই নির্দিষ্ট জায়গায় জমা হচ্ছে। সেই রিপোর্ট জমা হতে হতে একটা একটা তো সার্টেন লেভেল বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি যখন ক্রস করে যায় না, তখন কিন্তু কড়া সিদ্ধান্তটা হয়ে যায়। এবং কালকে অমিত শাহজি বুঝিয়ে দিয়েছেন, বিএসএফকে না নামালে এই পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া যেত না এবং ইঙ্গিতটা খুব স্পষ্ট। এর আগেও বাংলাতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে, সেখানে কি বিএসএফ মানে যারা কেন্দ্রের আন্ডারে আছে কাউকে কি এইভাবে ইনভলভ করানোর কোনো ইঙ্গিত পেয়েছিলেন? পশ্চিমবঙ্গ কিন্তু সেই ইঙ্গিতটা চলে এলো। অর্থাৎ আগামী দিনে যদি সত্যি এই ধরনের রক্তপাতের ঘটনা বৃদ্ধি পায় এবং মোথাবাড়ির মতো আরও ঘটনা ঘটে হলে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে হাই চান্স আছে কড়া থেকে কড়া সিদ্ধান্ত হয়ে যেতে পারে এবং সেটা রাষ্ট্রপতি শাসন জারি করার মতো। সেই ইঙ্গিতটা কিন্তু অমিত শাহজি দিয়ে রাখলেন। আর অমিত শাহজি এই কাজগুলো একা করছেন এমনটা তো ভাবার কোনো কারণ নেই। তার সুপার বস যিনি যিনি দেশটাকে চালাচ্ছেন, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে নিশ্চিতভাবে এই নিয়ে তার আলোচনা হয়েছে, সেখান থেকে গ্রিন সিগন্যাল আছে, সেই জন্যই এতখানি কড়া সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন। আর তাই যদি যদি এই রাজ্যে এই ধরনের ঘটনা বন্ধ না হয়, মোথাবাড়ির মতো একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে আক্রমণ করা বন্ধ না হয়, রক্ত ঝরানো বন্ধ না হয়, তাহলে হয়তো কেন্দ্র সরকারকে কিছু করতে হবে না, আদালতের নির্দেশেই এখানে কিন্তু বড় সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আর সেটা যদি নাও হয়, তাহলে কিন্তু কেন্দ্র
মুখিয়ে আছে বড় কঠিন সিদ্ধান্তটা নেওয়ার জন্য, সেটা কিন্তু মালদাতে মোথাবাড়িতে কালকে স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহজি। এবং এখানকার যারা নেতা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে হিন্দু আক্রান্ত হবে, বারবার মার খাবে, ধর্মীয় আবেগের জায়গায় আঘাত করে এক বিশেষ সম্প্রদায় প্রত্যেকবার এই তাণ্ডবলীলা চালিয়ে যাবে, তারাও কিন্তু চুপ করে বসে থাকবেন না। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে যেটা করার সেটা তারা করিয়ে দেবেন। ফলে মোথাবাড়ি কিন্তু কালকে একটা বড় এক্সাম্পল সেট হয়ে রইল অমিত শাহজি কি করতে পারেন আর কিভাবে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত কিছু ঠান্ডা করে দিতে পারেন, যেটা এই রাজ্যের ক্যালাস প্রশাসন চূড়ান্তভাবে অপদার্থ হিসেবে ব্যর্থ হচ্ছে। কি বলবেন মোথাবাড়ির ঘটনা নিয়ে? সত্যিই কি রাজ্য এগুলোকে হ্যান্ডেল করার মতো জায়গায় নেই? ভোট ব্যাংকের নির্লজ্জ দাবিটা তাদেরকে কি এরকম পঙ্গু করে রেখে দিয়েছে? কত বেলডাঙা, কত মোথাবাড়ি পশ্চিমবঙ্গে হবে, আর এই রাজ্যের মানুষ সেটা নিয়ে কোনো রকম কোনো হুঁশ থাকবে না তাদের, ঘুমোবে এখনো। যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।